বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার ভাই বসা আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। এবং সুভাষ সিংহ রায় আপনারা জানেন যে লেখালেখি করেন, একসময়কার ছাত্রনেতা এবং নানাবিধ রাজনৈতিক ক্রিয়াকর্ম এবং সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে তিনি যুক্ত। অন্যদিকে রয়েছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, তিনিও বহুমাত্রিক কাজের সঙ্গে যুক্ত, লেখালেখি করেন, রাজনৈতিক পর্যবেক্ষক এবং একজন কীট তত্ত্ববিদ। যদিও কীট তত্ত্ববিদ, আমি তাকে যখন প্রথমে এই অনুষ্ঠানে এসেছিলাম বলছিলাম যে রাজনীতিতে যে কীট পতঙ্গ আছে সেগুলো শুদ্ধ করবার কাজটাও, পরিচ্ছন্ন করবার কাজটাও তিনি হাতে নিয়েছেন। ভবিষ্যতে অবশ্য নিজে সেরকম জায়গায় নিজেকে নিয়ে যাবেন কিনা সেটি একটি বড় প্রশ্ন হয়ে থাকবে। দুজনকে স্বাগত স্টুডিওতে। রাজনৈতিক বিষয়ে আমরা যাব, তার আগে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যেটি বেশ আলোচনার মধ্যে আছে এখন, যে দেশে বিদ্যুৎ সমস্যা এটি বড় সমস্যার সমাধানের জন্য সরকারের দিক থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সাফল্য সরকার দাবি করে। অন্যদিকে যারা বিরোধী পক্ষে কথা বলেন তারা অনেক সময় প্রশ্ন তোলেন যে কিসের বিনিময় এই সাফল্য, একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় বলবার চেষ্টা করেন যে আপনি বিদ্যুৎ প্রচুর উৎপাদন করেছেন কিন্তু আমি বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছি কিনা, আমার তো লোডশেডিং কমছে না। সেই আলোচনার মধ্যেও যেতে চাই না, কিন্তু এই বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে সিদ্ধান্ত রূপপুরে এবং রামপালে যে তাপ বিদ্যুৎ কেন্দ্র, এই দুটো নিয়ে যথেষ্ট পরিমাণে সমালোচনার মুখে আছে সরকার, এবং সরকার তার অবস্থানে অনড় রয়েছে, পরিবেশবাদীরা আন্দোলন করছেন। সব মিলিয়ে আপনি এই দুটো বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনার অভিমত কি? আপনাকে ধন্যবাদ। এবং চ্যানেল আয়ের যে দেশ এবং দেশের বাইরে অগণিত দর্শক, তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। এবং আজকে যেই প্রসঙ্গের অবতারণা আপনি করেছেন, খুব বাস্তবিক অর্থেই এটা একটি আলোচনার বিষয়বস্তু বটেই। আমাদের আজকের যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মূলত যে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে এখন বলবার খুবই সুযোগ রয়েছে যে বিদ্যুতের যে চাহিদা ক্রমাগত বাড়ছে এবং বিদ্যুৎ ছাড়া আমি কোনো কিছুই আজকে এই জায়গায় যেতে পারবো না। আজকে এই সরকার, আপনি প্রথমে যেটা ভূমিকায় বলেছেন যে নানান উন্নয়নের কথা বলেছেন, নানান প্রবৃদ্ধির কথা বলেছেন। সারা বিশ্বে বাংলাদেশ এখন ধান উৎপাদনে তৃতীয় দেশ, মাছ উৎপাদনে পঞ্চম দেশ এবং ভুট্টা উৎপাদনে দ্বিতীয় দেশ। এই প্রবৃদ্ধির জায়গাগুলো কিন্তু আছে। সেখানে আপনি যা খুশি করতে যান না, বিদ্যুতের প্রয়োজন। আমি সরাসরি চলে আসি রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। আপনি দেখবেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের আজকের সারা পৃথিবীতে বিদ্যুতের সব মিলে, যদি সারা পৃথিবী দেখি, সব মিলে একটি বড় বিদ্যুৎ আসে কয়লা থেকে, বিদ্যুৎ থেকে। আর কারণ হচ্ছে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে সেই বিদ্যুতের খরচটা কম। কিন্তু কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের যেটা সবচেয়ে বড় দরকার, একটা হচ্ছে জায়গা, আর একটা হচ্ছে পানি। আর যেই জায়গায় করবে সে জায়গার কথা বললাম, পানি। আর ওখানে আপনি যোগাযোগ ব্যবস্থাটা কেমন ভাবে করবেন? যোগাযোগ ব্যবস্থার মধ্যে আপনি ট্রেনে করে যদি কয়লা আনতে পারেন, সেই কয়লা খুবই স্বাচ্ছন্দ্যে নেওয়া যায়, কিন্তু আপনি জলপথে আরো সহজলভ্য হয়ে যায়। যে কারণে কিন্তু সিলেকশন অফ প্লেস কিন্তু রামপাল। এখন অনেক কথা বলা হচ্ছে, আমি এটা নিয়ে বেশ কিছু কাগজপত্র, ডকুমেন্টস, আমি পিডিবি ভবনেও বেশ কয়েকবার গিয়েছি, শুধু এটা নিজের জানার আগ্রহ থেকে। আজকে যে বিদ্যুতের যে প্রকল্পটি সারা বলা হয়েছে যে ভারতবর্ষে 1,20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা থেকে, আর আমরা এখানে কয়লা থেকে চাচ্ছি প্রথমে 1320 মেগাওয়াট।
এবং সেখানে কিন্তু এখানে বলে রাখা দরকার, সেখানে কিন্তু আপনার সাবক্রিটিক্যাল যে টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে হচ্ছে, উনি খুব ভালো বলতে পারবেন। আর এখন এটা করা হচ্ছে সুপার ক্রিটিক্যাল, আর এর চেয়েও অনেক উন্নত প্রযুক্তি আর পৃথিবীতে আছে। সেখানে বলা হচ্ছে, নানা দিক দিয়ে বলা হয় পরিবেশবাদীরা যে আন্দোলন করছেন এবং তেল গ্যাস রক্ষা আন্দোলন করছেন, এবং তাদের সততা, তাদের দেশপ্রেম নিয়ে আমার প্রচন্ড রকমের ভালোবাসা আছে, তাদের প্রতি আমার নতজানুতা আছে। কিন্তু এই যে প্রক্রিয়ায় বলা হচ্ছে, এবং একটি মাত্র কেস স্টাডি দিয়ে কিংবা একটি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষকের শুধুমাত্র ডাটা দিয়ে শুধুমাত্র একটা জিনিস বিরোধিতা করা যায় না। এবং আপনি দেখবেন ঢাকা শহরের আশপাশে যতগুলো আপনার ইটের ভাটা আছে, সেই ইটের ভাটা যদি একত্রিত করা যায়, হাজার হাজার ইটের ভাটা, দেখা যাবে 20টা রামপালের যে ক্ষতির কথা যেটা বলা হয়, গ্যাস নির্গমনের কথা বলা হয়, দেখা যাবে যে ওই ইটের ভাটার থেকে কিন্তু হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে যেই 10 কিলোমিটারের ভিতরে আপনি বাফার জোন নন বাফার জোন মিলে 14 কিলোমিটার, আপনি 14 কিলোমিটারের মধ্যে যে স্থাপনা, সেই স্থাপনা 10 কিলোমিটারের মধ্যে এখন 30টি স্থাপনা আছে, এবং এর মধ্যে 4টা সিমেন্ট ফ্যাক্টরি আছে। আর আজ থেকে 70 বছর আগে, উনি খুব ভালো করে বলতে পারবেন, আজ থেকে 70 বছর আগে আপনার সুন্দরবনের যে ম্যাপ, সেই ম্যাপটা দেখলে বোঝা যায় সুন্দরবন কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মানুষের জীবিকার প্রয়োজনে, মানুষের সেই ভোগবাদী রাজনীতির কারণে, ভোগবাদীর অর্থনীতির কারণে মানুষ কিভাবে সুন্দরবনকে গ্রাস করেছে। এবং বলা হয়ে থাকে অনেক আগে একসময় সুন্দরবন যশোর পর্যন্ত বিস্তৃত ছিল, সেই সুন্দরবন কমতে কমতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা বিদ্যুৎ উৎপাদন যদি করতে চাই, স্বল্প মূল্যে মানুষের কাছে যদি বিদ্যুৎ দিতে চাই, তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ছাড়া আর কোনো পথ নেই। এবং যেই কথাগুলো বলা হয়, আপনি দেখুন বলা হয়ে থাকে যে গ্যাস নির্গমন হয় সেই গ্যাসের পরিবেশ দূষণ করবে। আপনি দেখুন যে চিমনিগুলো এই প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সে 90 তলা সমান, 90 তলা সমান। এবং সুন্দরবনের কোন গাছের উচ্চতা কত ফুট হতে পারে, এবং যে উত্তপ্ত গ্যাস বের হবে সেই গ্যাসটা কিন্তু তখন কিন্তু বিজ্ঞানের স্বাভাবিক নিয়মের সাথে উপর দিকে যায়, স্বাভাবিক কারণে নিচের দিকে কিংবা সুন্দরবনকে আক্রমণ করার গাছপালা সম্ভাবনা থাকছে না। ডক্টর মঞ্জুর আহমেদ, এটা একটা বিষয় বেশ আলোচনা হচ্ছে, আমি আর একটা টক শোতেও বলেছি। এখন আমার মনে হচ্ছে যে যেভাবে এই সুন্দরবনের দিকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার চেষ্টা করছি, সুন্দরবন কেটে ফেলে ওখানে ঘের করে দিলেই হয়, চিংড়ি মাছের ঘের। আপনি যেটা বললেন যে একসময় যশোর পর্যন্ত ছিল, এখন সংকুচিত হয়ে আসছে। সুতরাং আমাদের আরো বেশি সতর্ক হতে হবে সুন্দরবন রক্ষার জন্য। সুন্দরবন লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে যত ফরেস্ট আছে তার 45% হচ্ছে সুন্দরবন। এটা অত্যন্ত একটা সংবেদনশীল এরিয়া, পরিবেশগতভাবে খুবই সেন্সিটিভ, কারণ এখানে একটা ব্রাকিশ ওয়াটার জোন আছে, সমুদ্রের লবণ পানি এবং স্বাদু পানি মিশে একটা বিশেষ একটা ইকোলজিক্যাল পরিবেশের সৃষ্টি করে। সেখানে যেসব আপনার প্রাণী, যেসব উদ্ভিদ, তা অন্য জায়গায় কিন্তু পাওয়া যায় না, পাওয়ার সম্ভাবনাও নাই। এই সুন্দরবনের কোনো বিকল্প নাই, এই যে কথাটা এরা যে বলে এটা সত্য। সুতরাং এইখানে যে কোনো স্থাপনা করতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে সুভাষ সিংহ রায় যারা বললেন যে গ্যাসের কথা, এখানে যখন আপনি একটা ডার্টি ইন্ডাস্ট্রি, রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, এই থার্মাল কোল ফায়ার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা রেড ক্যাটাগরি একটা ডার্টি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, যখন আপনি এখানে এস্টাবলিশ করবেন, সেটা যে শুধু গ্যাসই একমাত্র বিবেচ্য বিষয় তা না, এর সাথে আনুষঙ্গিক আরো কতগুলো বিষয় আছে। যেমন আপনার কোল ট্রান্সপোর্ট, আপনি কোল আনতেছেন অ্যাঙ্কর পয়েন্ট, আকরাম পয়েন্ট পর্যন্ত 40 কিলোমিটার ইনল্যান্ড। এখন সমুদ্র থেকে আকরাম পয়েন্ট পর্যন্ত কিন্তু শ্যালো, সেখানে আপনি ড্রেজিং করবেন, কন্টিনিউয়াস ড্রেজিং, 30 মিলিয়ন কিউবিক মিটার আপনি ড্রেজিং করতে হবে। এই জায়গাটা হচ্ছে, এই পশুর নদীটা হচ্ছে ইরাবতী ডলফিনের বিচরণ ভূমি।
ইরাবতী ডলফিনের প্রায় 10,000 ডলফিন আছে, যেটা কয়েক বছর আগে এটাকে ডিসকভার করা হয়েছে এবং এটা নিয়ে সারা ওয়ার্ল্ডে নিউজ হয়েছে। এই ডলফিনটার এই বিচরণ ভূমিটাকে প্রোটেক্ট করা দরকার এবং সেই বিষয়ে কিন্তু গভর্নমেন্ট ডিসিশনও নিয়েছে, তারপরে আবার কিন্তু এই চুক্তি করে ফেলেছে। আমার এখানে এটার বিরুদ্ধে কিন্তু বলার অনেক কিছুই আছে, যে এটা একটা অ্যাবসার্ড আইডিয়া। আমি বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট হিসেবে বলতে চাচ্ছি যে সুন্দরবনের কাছে এই ধরনের একটা ইন্ডাস্ট্রি, এই ধরনের একটা পাওয়ার প্ল্যান্ট করাটা অত্যন্ত ক্ষতিকর, একটা সর্বনাশা প্ল্যান। রবীন্দ্রনাথ, আপনি প্রাণী বিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট হিসেবে বলছেন যে সুন্দরবনে যেসব প্রাণী আছে তাদেরও এটি ক্ষতি করবে, তাদের এটা ক্ষতি করবে, অফকোর্স ক্ষতি করবে। সুন্দরবনে এখন 300 থেকে 500 বাঘ আছে, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের প্রফেসর আনোয়ার ইসলাম সেদিনকে আমাকে আপডেট করলেন যে 300 থেকে 500 বাঘ আছে। এই বাঘগুলি যখন যেদিন মানে এসব এফেক্টে কমে যাবে, একটা অবস্থা আসে যখন সাব ক্রিটিক্যাল ডেন্সিটি হয়ে যায়, পপুলেশনের আন্ডার পপুলেশন এফেক্ট আছে, তখন তারা মেইট পায় না খুঁজে, তখন দেখা যায় এক্সটিংক্ট হয়ে যায়। তো সুতরাং আমাদের এইখানে এই পাওয়ার প্ল্যান্টটা না করে, আমি এখনো বলছি যে আপনারা পাওয়ার প্ল্যান্ট স্টপ করেন, পোস্টপোন করেন। আমার কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের এগেইনস্টে কিন্তু আমি না, এটাকে রিলোকেট করেন। আপনার পটুয়াখালীতে যান, আগুন আরেকটা জায়গা ঠিক করা হয়েছিল, কিন্তু বলা হচ্ছে যে সেখানে কস্ট বেশি পড়বে আর কি। কস্ট বেশি পড়বে, কি কারণে কস্ট বেশি পড়বে, কি কারণে কস্টটা বেশি পড়বে? কেউ কেউ বলছেন, যেমন সৈয়দ রিজওয়ান হাসান, ওনারা বলছেন যে কস্ট বেশি পড়লেও সুন্দরবন তো রক্ষা করতে হবে, অর্থের জন্য। কষ্টের জন্য তো আপনি সুন্দরবন ধ্বংস করে দিতে পারেন না। সুন্দরবন একটা ইউনিক অ্যাসেট ফর দিস কান্ট্রি। এটা আপনার ইউনেস্কো হেরিটেজ সাইট, এটা রামসার সাইট, 2টা রামসার সাইট আছে বাংলাদেশে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে আপনার টাঙ্গুয়ার হাওর। আপনার 2টা সাইট এটা 92-তে ডিক্লেয়ার করা হয়েছে। এগুলি এখানে অভয় অরণ্য আছে। সুতরাং এই সুন্দরবনের কাছে আমি এই ইন্ডাস্ট্রিটা, এই পাওয়ার প্ল্যান্ট আমি কেন করব? আমি অন্য জায়গায় খুঁজেছি, আমি পটুয়াখালীর উপকূল দেখেছি, আগুনমাখা নদী, সেখানে আপনার যে লাইটারাস ভেসেল আসতে পারে। আপনি দেখুন যেটা হবে, এখানে যে পরিমাণ কয়লা লাগবে, প্রচুর 50 লক্ষ টনের মতো কয়লা লাগবে, অর্থাৎ প্রতি সপ্তাহে 80,000 টনের একটা মাদার ভেসেল আসবে আকরাম পয়েন্টে। সেইখান থেকে সেটাকে আপনি লাইট রেস করবেন, 8-10 হাজার টনের একটা ছোট ছোট জাহাজে করে ওগুলিকে আপনি নেবেন। এই নেওয়ার সময় আপনার কয়লা ডেফিনেটলি স্পিল আউট হবে, যে কার্বন কণা যেটা বলা হয়, কার্বন কণা যখন পানিতে যাবে, পানি অ্যাসিডিফাইড হবে, পিএইচ কমে যাবে। এর ফলে যেটা দাঁড়াবে যে আপনার পরিবেশগতভাবে একটা ভারসাম্য দেখা দেবে। এটা এই না যে দিলেন আর মারা গেল, যে একই টক্সিসিটি না, এটা একটা ইম্প্যাক্ট আছে। আপনার ইকোসিস্টেমে কিন্তু একটা ব্যালেন্স থাকে, একটার সাথে আরেকটা ইন্টারডিপেন্ডেন্ট, একে অপরের সাথে সম্পৃক্ত। আপনার তো প্রিয় কবি রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথের কথাই বলি, মানুষ ও প্রকৃতি মিলেমিশে এক সত্তা, একের নাশে অপরের সর্বনাশ। আমরা সেই সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছি এই পাওয়ার প্ল্যান্ট এখানে স্থাপন করে। আমাদের উচিত ছিল আপনাদের এই ফুলবাড়িয়ার কয়লা উত্তোলন করে পাওয়ার প্ল্যান্ট করা, মাইল মাউথ পাওয়ার প্ল্যান্ট করা। এই প্রশ্নটা আসলে এই সূত্র থেকে আমি প্রশ্নটা মিস্টার আপনার কাছে করতে চাই। এই যে আপনি নিজেও বলেছেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা নিয়ে একটা প্রতিবাদ আছে, বিক্ষোভ আছে, পরিবেশবাদীরা করছেন, বা যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসা আছে আপনার, যাদের কাছে আপনি নতজানু হন, তারা প্রতিবাদ করছে। এই একই ব্যক্তিবর্গ, একটা বড় অংশ বা গোষ্ঠীগতভাবে যারা করছেন, তারা কিন্তু এখানে এই যে ফুলবাড়ির বিদ্যুৎ মানে কয়লা উত্তোলনের পদ্ধতি কি হবে সেটি নিয়ে বিতর্ক করছেন, এবং সেই জায়গায় তাদের আপত্তির মুখে বা তাদের ভয়ে সরকার কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। তো এখানে আপনি ভয় পাচ্ছেন, ওখানে ভয় পাচ্ছেন না কেন, বা ওখানে আপনার করতে এত আগ্রহ? আপনি নিজেই বলেছেন যে কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করা সব দিক থেকে সাশ্রয়ী এবং ভালো। তো নিজের দেশে এত ভালো কয়লা থাকতে আপনি সেগুলো উত্তোলনের কোনো উদ্যোগ কেন গ্রহণ করছেন না? তা আপনি তো প্রতিবাদের মুখে আছেন দু জায়গাতেই, তো আপনি এই প্রতিবাদটা গ্রাহ্য করছেন, ওই প্রতিবাদটা কেন গ্রাহ্য করছেন? এই প্রশ্ন আপনি ঠিকই বলেছেন, এবং আমি ডক্টর মঞ্জুরে চৌধুরীর তার কথাগুলোর সাথে দু একটি কথা আমি যোগ করব, এবং আপনার যে পরবর্তী কথা এর সাথে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একটু শুধু দর্শকদের জন্য একটু জানাতে চাই যে এই যে রামপালের যে প্রজেক্ট সাইটটি, সেই প্রজেক্ট সাইট থেকে আপনার মোংলা পোর্ট থেকে আপনার 14 কিলোমিটার দূরে। আপনি এই যে সুন্দরবনের যে বাউন্ডারি, এবং আমি যে 10 কিলোমিটার যে
বাফার জোন এবং 4 কিলোমিটার নন বাফার জোন মিলে 14 কিলোমিটার দূরে, এবং খুলনা সিটি থেকে 23 কিলোমিটার দূরে। মানে আমি হিসাবগুলো যদি দিই, আর ওয়ার্ল্ড হেরিটেজের যে কথা বলি, সেই ওয়ার্ল্ড হেরিটেজ থেকে ইউনেস্কোর বাউন্ডারি যেটা, সেই বাউন্ডারি থেকে আপনার 75 কিলোমিটার দূরে। আপনি অভয়ারণ্যের কথা বলছেন। হ্যাঁ। অভয়ারণ্য, স্যাংচুয়ারি। আকরাম পয়েন্ট থেকে আপনার 67 কিলোমিটার দূরে, আর যদি হিরন পয়েন্ট থেকে ধরি 101 কিলোমিটার দূরে। আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন, এবং ইতিমধ্যে যারা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, যারা এটা নিয়ে আমি আন্দোলন বলবো না, এটাকে মানুষের জনমত তৈরি করবার জন্য চেষ্টা করছেন, এবং যারা বলছেন, এই কারণে কিন্তু মানুষ কিন্তু সচেতন হয়েছে, এবং মানুষ কিন্তু অনেক কিছু এখন ঘাটাঘাটি করে দেখবার চেষ্টা করছে আসলে কতটা ক্ষতি হয়। কারণ আমি ওই অঞ্চলেরই ছেলে, আমার জন্মস্থান যশোর, তা স্বাভাবিক কারণে এই আগ্রহটা আমারও ব্যক্তিগতভাবে রয়েছে। আপনি নিউ ইয়র্ক সিটির ভিতরে কয়লা বিদ্যুৎ মানে তাপ বিদ্যুৎ কেন্দ্র কিন্তু সিটির ভিতরে রয়েছে, এবং আমি যে প্রজেক্ট প্রোফাইল দেখেছি, আমি যেটা পড়ে বোঝবার চেষ্টা করেছি, আপনি এখানে শুধুমাত্র 2 লক্ষ গাছ লাগানো হবে বাউন্ডারি ঘিরে, মানে 15 ফিট এরিয়া জুড়ে শুধুমাত্র 2 লক্ষ গাছ লাগানো হবে। এই যে কয়লার কথা বলা হচ্ছে, সেই কয়লা কিন্তু কেউ কখনো দেখতে পাবে না। আমার কষ্ট লাগছে এবং আমার একটু দুঃখ লাগে যে এখনই আমরা কয়লা দেখে ফেলছি, যে কয়লাটা আসবে কাভার্ড ভ্যানে, আবার যখন ওই যে স্যারই বললেন যে ছোট ভেসেল দিয়ে যখন আসবে, সেখানে কিন্তু কাভার্ড ভ্যানে। অর্থাৎ কয়লা যদি পড়ে থাকে ওই কাভার্ড ভ্যানের ভিতরেই পড়বে, এবং সর্বনিম্ন কয়লার 15 সেন্টিমিটার, অর্থাৎ কয়লার গুঁড়া পড়া, এবং এটা খুব উন্নত মানের কয়লা, যেখানে সালফারের পরিমাণ সর্বনিম্ন। আর আপনি প্রযুক্তির আজকের উন্নয়নের সাথে সাথে আমার কিন্তু চাহিদা বেড়েছে, তেমন আমার কিন্তু জীবনযাত্রার মানের অনেক পরিবর্তন ঘটেছে। আমি আজ যখন কথা বলছি, তখন আজ থেকে 70 বছর আগে কিংবা আরো আগে কিংবা তারও কিছু পরে আমাদের পূর্বপুরুষরা কিংবা আমার তার পিতা, তারা কিন্তু যখন নিজেদের প্রাকৃতিক কর্মাদি শেষ করতে যেতেন, তখন কিন্তু আপনার ঘর থেকে 1.5 মাইল দূরে কিংবা আধা মাইল দূরে অন্তত তারা কিন্তু বনের মধ্যে যেতেন। আজকে যেখানে বসে আমরা ভাত খাচ্ছি, তার পাশেই কিন্তু আমি সেই কাজটি সম্পন্ন করছি। সেখানে কোনো দুর্গন্ধ ছড়াচ্ছে না, কোনো অবকার, কারণ বিজ্ঞান এই জায়গাটা এনে দিয়েছে। এইটুকু শুধু আমি বলবার চেষ্টা করছি। এই পয়েন্টগুলো নিয়ে, ডাটা, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, এই ডাটাগুলো নিয়ে একটা ডিবেট হওয়া দরকার, এবং সেটা যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে, এবং যারা আজকে সরকারের পক্ষ থেকে যারা প্রজেক্টের সাথে সংযুক্ত কিংবা যারা এই বিদ্যুৎ প্রকল্প সাথে সংশ্লিষ্ট, তাদের এই ওপেন ডিবেটটা হওয়া দরকার। সমস্যা হচ্ছে যে এই ধরনের বিতর্কে তো সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনেক সময় পাওয়া যায় না, এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে যেই বিষয় নিয়ে বিতর্ক, ওই বিষয়ে কনসার্ন যারা, মানে আপনি হয়তো বলছেন আপনার নিজস্ব উদ্যোগে তথ্য উপাত্ত জোগাড় করে, কিন্তু সংশ্লিষ্ট যে মন্ত্রী বলি, উপদেষ্টা বলি বা সচিব বলি, তাদেরকে কিন্তু অধিকাংশ সময় এই ধরনের বিতর্কে পাওয়া যায় না। এটাই হওয়া উচিত ছিল। আমি আরেকটু বলি, যেহেতু ওই প্রসঙ্গে আমি জবাব দেওয়ার মতন ব্যক্তি নই। আপনি সমগ্র ভারতবর্ষে, আমি একটু তুলনা মানে তথ্য দিই, 2,21,000 মেগাওয়াট আপনার বিদ্যুৎ উৎপাদন হয় ভারতে, এবং তার মধ্যে 1,26,000 হচ্ছে আপনার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কোল বেস থেকে। না, আমি 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 আপনার সঙ্গে এই জায়গায়, এবং উনি কিন্তু খুব ভালো করে বলেছেন, স্পষ্ট করে বলেছেন। প্রশ্ন হলো যে আপনার তো নিজের অনেক কয়লা আছে, এবং আপনি নিজে বলছেন যে এই কয়লা ফাইনেস্ট কোয়ালিটির কয়লা ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু সেই কয়লা ব্যবহার করবার জন্য আপনি একটা কয়লা নীতির অজুহাত দেখিয়ে, এবং সেই কয়লা নীতি আপনি বছরের পর বছর ধরে 2টো সরকার গেল, 3টে সরকার গেল, কেউই করতে পারলেন না, করলেন না। যদিও কয়লা নীতির প্রয়োজন আছে কিনা সেটি আরেকটি বিতর্ক, এনার্জি পলিসি অনেকটা কভার করে বলে আমার ধারণা। তারপরে আপনি কিছু লোকের বা কিছু ব্যক্তির বা কিছু প্রতিষ্ঠানের বা কিছু রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে সেটি করছেন না। এই একই ব্যক্তিরা কিন্তু ওই জায়গায় রামপাল নিয়েও প্রতিবাদ করছে। আপনি সেখানে আপনার কঠোরতা আপনি প্রদর্শন করতে পারলেন, এই জায়গায় কেন পারছেন না? না, আপনার সাথে আমি একমত, আমি যথার্থই বলেছেন। আমি বলি, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী লরেন্স জেরিংস একটা কথা বলেছেন 1992 কিংবা 91 সালের দিকে, যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি চ্যালেঞ্জ বাই কন্ট্রাডিকশনস। আমরা কিন্তু সবসময় কিন্তু একটা সবিরোধী অবস্থার মধ্যে দেশটা চলছে,
এখানে আপনি যদি বলেন ব্যক্তি স্বার্থের সাথে গোষ্ঠী স্বার্থের দ্বন্দ্ব, এখানে যদি আপনি সে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও প্রতিষ্ঠানের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো কিন্তু ক্রমাগতভাবে 42 বছর ধরে আমরা চাষাবাদ করেছি এবং এর থেকে আমরা কিন্তু বেরোতে পারছি না। কিন্তু দেশের উন্নয়নের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমাদের সকলের যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সেই বোধটুকু থেকে আমরা সরে আসি। এই ঐক্যের সাথে যে বিভক্তির যে দ্বন্দ্বটি, সেই দ্বন্দ্বটি নিরসনের হওয়া খুব আশু প্রয়োজন। আমি ছোট্ট কথা বলে আমি অন্তত এই পর্বে একটা কথা বলতে চাই, যেন ওনার বলবার সুবিধা হবে। আমি সুন্দরবনের যেই বিষয়গুলো নিয়ে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়, যেমন মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে সুন্দরবনের পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজ তার সরকার করবে না। এমনকি মনমোহন সিং যখন ওই পার থেকে ভিডিও কনফারেন্সে যখন বলেছে, তিনি কিন্তু উল্লেখ করেছেন যে সুন্দরবন যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ এই একটা ব্যাপারে যে সুন্দরবন ক্ষতি না করা, সেই ক্ষতি না করে আমার প্রয়োজন মেটানো, আমার এখান থেকে আমার নিজের প্রয়োজনীয় জিনিসটি উদ্ধার করা, এটার জন্য কিন্তু আমার বিজ্ঞান কিন্তু আমাকে সহায়তা করবে। ডক্টর চৌধুরী, এর সঙ্গে আরেকটি প্রসঙ্গ আমি উল্লেখ করেছেন যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে যে এখন আসলে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করা বা চুক্তি কিনা পৃথিবীর অনেক দেশই যেখানে করছে না। জাপান তার নিজের সাফারিংস এর পরে সমস্ত কিছু সেখান থেকে তুলে দিচ্ছে, বাংলাদেশ করছে, এবং সেটি ম্যানেজ করবার যে ক্যাপাসিটি, মানে মাইন্ডসেট বলি বা যেভাবে বলি, সেটি আমাদের মনস্তত্ত্বের মধ্যে আছে কিনা, আমরা মানসিকভাবে তার জন্য প্রস্তুত কিনা। আমি টেকনোলজির কথা বাদই দিলাম। আচ্ছা, রূপপুর পাওয়ার প্ল্যান্ট একটু পরে আসি, এই পয়েন্ট একটু আলোচনা করে নেই। রামপালের যেটা সুভাষ চন্দ্র রায় বললেন যে ডিবেট হওয়ার দরকার, ভালো কথা। ডিবেট আপনি কিভাবে করবেন? আপনি তো উদ্বোধন করে ফেলেছেন। আপনার যে ডিবেটের স্কোপই তো নাই এখন। দুই দেশের দুই প্রধানমন্ত্রী এটাকে অফিসিয়াল গো হেড দিয়ে দিচ্ছে। এখানে যে ইস্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ওনরা এই জায়গায় এই পরিবেশবাদীদের কথা শুনলেন না। আর ফুলবাড়িয়ায় যেখানে কিভাবে কয়লাটা উঠানো হবে এটা নিয়ে তারা আন্দোলন করতেছে, অথচ জিওলজিস্ট যারা, তাদের সাথে অনেকের সাথে আলাপ করছি আমি, অনেক পড়াও আমি, লেখাও আমি দেখেছি, মাইনিং ইঞ্জিনিয়ারদের লেখাও দেখছি। এখানে কিছু একটা অংশ আছে ফুলবাড়ির, যে অংশটা ওপেন পিট মাইনিং ছাড়া, ওই পদ্ধতি ছাড়া সম্ভবই না। এটা হচ্ছে বাস্তবতা। এখন এই পরিবেশবাদীরা সেখানে কয়লা তুলতে দেবেন না, সেখানে হাই কোয়ালিটি কয়লা দিয়ে আমরা কিন্তু ওখানেই করতে পারতাম। এখন আমাদের সুন্দরবনের কাছে যেতে হচ্ছে। এখানে পরিবেশবাদীরা যতটা সরব, ওইখানে ঠিক তাদেরকে আবার সবাইকে পরিবেশবাদী বলা যাবে না। ওই যে তেল বিদ্যুৎ বন্ধ রাখা, পরিবেশের তারা দোহাই দেয় যে সেখানে পরিবেশের কথা বলেন, তার মানে পরিবেশবাদী আবার তাদেরকে না। কিন্তু তাদের এখানে তারা বলতেছে যে ওয়াটার বেড রিসিড করে যাবে, এটা সেটা অনেক কিছুই তারা বলতেছেন। এটার কিছুটা তো সত্যতা আছেই, ওয়াটার বেড রিসিড করে যাবে, সেখানে এমনিই তো রিসিড করে যাচ্ছে। তিস্তার পানি উজ্জ্বলের ফলে ওয়াটার লেভেল তো ইজ গোয়িং ডাউন। এটা তো অবাস্তব কোনো কথা না। এটার সাথে হয়তো এটা করলে কিছুটা আরো বেশি হবে, কিন্তু তারও মিটিগেশনের ব্যবস্থা আছে, ড্রাইল্যান্ড এগ্রিকালচারও করা যায়। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের ওই কয়লা উৎপাদন না করার ফলে যে ক্ষতিটা হচ্ছে, যে সারা বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারতো গ্রামে গঞ্জে, সেটা কিন্তু বন্ধ হচ্ছে। বাংলাদেশ একটা এনার্জি স্টার্ভড কান্ট্রিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন না করতে পারার জন্য। আরেকটা সাইড এফেক্ট হচ্ছে কি, যে মেঘালয় থেকে যে লিগনাইট কয়লাটা আসে, তাতে 10-15% থাকে সালফার। এটা কোনো কয়লার মধ্যেই পড়ে না। সেই কয়লাগুলি বাংলাদেশে প্রতি বছর 1000 কোটি টাকার কয়লা আসে, 9 লক্ষ 10 লক্ষ টন কয়লা আসতেছে। এই কয়লাগুলি এরা কিন্তু বাংলাদেশের এই পরিবেশ আইনে পড়ে না। বাংলাদেশের পরিবেশ আইনে 1% উপরে সালফার কন্টেন্ট থাকলে সে কয়লা ইম্পোর্ট করা সম্ভব যাবে না। তারা কিন্তু প্রত্যেক বছর পরিবেশ অধিদপ্তর এদেরকে একটা আপনার ওয়েভার দেয়, যার ফলে বিদেশ থেকে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, ইন্দোনেশিয়া কিংবা সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার থেকে যে হাই কোয়ালিটি যে কয়লা আসবে, বিটুমিনাস কয়লা, সেই কয়লা কিন্তু আসতে পারে না। কারণ তারা জানে যে কোন পরিবেশ অধিদপ্তর রেখে যখনই ওয়েভার দিবে তখনই এই কম দামের পিট কয়লা, লিগনাইট কয়লা এসে যাবে, সুতরাং আমাদের কয়লা বিক্রি করতে পারবো না। ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। পরিবেশবাদীরা এরা কি জানে কি জানে না যে তাদের এই আন্দোলন ভারতের কয়লার আমদানির, কয়লা বিক্রির একটা মার্কেট ক্রিয়েট করে রাখছে, এবং তারা তাদের হয়ে হোক বা জানা হোক বা অজানায় হোক, তারা কিন্তু তাদের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাদেরকে আমি এক প্রোগ্রামে বলেছি। নতুন আরেকটা প্রশ্ন তুলে দিলেন।
না, এটা প্রশ্ন না, এটা কিন্তু অনেকের মনে এই ধারণা যে ভারতের যে কয়লাটা এসে, যে আপনি ইটের ভাটার যে কথাগুলি বললেন, প্রত্যেক ইটের ভাটা কয়লা পোড়াইতে হয়, এটা আইনগত ভাবে। তার কি কয়লা পোড়ায়? 10-15% সালফার কন্টেন্ট যেসব কয়লা আসতেছে সেই কয়লা পোড়াতে বাধ্য হচ্ছে। 1000 কোটি টাকার কয়লা আমরা ইম্পোর্ট করতেছি। আপনি স্ট্যাটিস্টিক দেখেন, গভর্নমেন্টও প্রায় 100 কোটি টাকার ট্যাক্স পায়, কাস্টম ডিউটি পাচ্ছে। এখন এদেরকে কে বুঝাবে? আমি তাদেরকে অনেকবার বলেছি যে আপনারা জিওলজিস্টদের সাথে আলাপ করেন, আপনারা মাইনিং ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করেন। গভর্নমেন্ট একটা কমিটি করে দিচ্ছে, সেই কমিটিতে গভর্নমেন্টের সায়েন্টিস্টরা যারা কনসার্ন তারা বলছে ওপেন পিট করা দরকার, অ্যাটলিস্ট পার্শিয়ালি, তাতে তাদের ধনুর্ভঙ্গ পণ, যে ওইটা করলে চারিদিকের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এদিকে এর ফলে গভর্নমেন্ট এখানে এই যে সুন্দরবনের কাছে আপনার এই করে ফেলতেছে। এটারও কিন্তু এই জায়গাটা সিলেক্ট করার পেছনে যে ধারণাটা ছিল যে ভারতীয় কয়লা আসবে, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সেই জন্য যত কাছে হইতে পারে এই বার্জ করে, সেই জন্য ওই কাছাকাছি করা হয়েছে। এখনো গভর্নমেন্টের শুভ বুদ্ধি উদয় হওয়া উচিত, তারা এটাকে পোস্টপোন করে আরো অনেক জায়গা আছে, পটুয়াখালীর আছে, নোয়াখালী আছে, বহু জায়গায় বিদ্যুৎ আনতে আপনি তার দিয়ে আনবেন, আপনি তো আর ক্যারি করার বিরাট খরচ নেই। ওখান থেকে তো গ্রিড, ওখানে তো ন্যাশনাল গ্রিড নেই, আপনি ন্যাশনাল গ্রিডে কানেক্ট করে দেবেন। এখনো তাদের এই চিন্তাটা করা দরকার। আমি রূপপুরের কথাটা একটু শেষ করে আপনি অ্যানসার করতে। রূপপুরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে ব্যাপারটা, এটা কিন্তু 60 বছরের পুরানো প্রজেক্ট। আমি একসময় বাংলাদেশে অ্যাটমিক এনার্জিতে চাকরি করছি, এগ্রিকালচার সাইডে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। সুতরাং আমি ওই আপনার ওই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ওই বিষয়ে কিন্তু আমি এক্সপার্ট না। আমি যেটা আমার সাধারণ জ্ঞান থেকে যেটা আমি বলি, এটা অনেক দিন থেকে কিন্তু ওই জায়গাটায় একটা পাওয়ার প্ল্যান্ট করার কথা ছিল, কিন্তু হয়নি। প্রত্যেক গভর্নমেন্ট আসছে, তারা একটা সার্ভে করছে। এইবার এই গভর্নমেন্ট বেশ একটা জোরালো ভাবে উদ্যোগ নিয়েছে যে এটা করা। নির্বাচন ইস্তেহারও ছিল, ইস্তেহার ছিল কিনা আমি জানি না, থাকতে পারে, থাকলে ভালো। নিউক্লিয়ার এনার্জি এটা কিন্তু অনেক দেশে তাদের বিদ্যুতের একটা বিরাট চাহিদা পূরণ করে। যেমন ফ্রান্সে প্রায় মোর দ্যান 50% বিদ্যুৎ আসে আপনার নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে, সাউথ কোরিয়া আসে, ভালো বিদ্যুতের একটা পরিমাণ আসে। সব টেকনোলজিরই একটা ইনহেরেন্ট আপনার ডেঞ্জার আছে, রিস্ক বেনিফিট, এটাকে দেখতে হবে। সেই হিসেবে দেখতে গেলে যে অন্যান্য যেসব ইন্ডাস্ট্রি থেকে নিউক্লিয়ার রিয়েক্টর যদি থাকে, যে এটা খুব একটা ক্ষতিকর হয়ে যাবে, সবকিছু মানে নিউক্লিয়ার বম হয়ে যাবে, এই ধরনের ধারণাটা মনে হয় করা ঠিক হবে না। কিন্তু আমাদের প্রবলেম যেটা হয়ে গেছে যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে ম্যান পাওয়ারের শর্টেজ আছে। একটা সময় ছিল বাংলাদেশকে ধরা হতো যে 10টা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি যারা নিউক্লিয়ার বম ডেভেলপ করতে পারে 1972-3-4-এ। ধীরে ধীরে এই সব সায়েন্টিস্টরা এখানে আর তারা থাকেন নাই। এরা প্রথম দিকে তো এদের তো একটা রিয়েক্টর আছে, প্রফেসর ডক্টর আহসান সে রিয়েক্টর নিজে ডিজাইন করছেন, ছোট একটা রিয়েক্টর আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার রিয়েক্টর। এখন যেটা হলো যে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শুধু পাওয়ার না, কিন্তু বঙ্গবন্ধুর যদি কোনো একটা ত্রুটি আমার দৃষ্টিতে চোখে পড়ে, যদি একটা দৃষ্টি পড়ে, সেটা হলো তার এনপিটিতে সাইন করা, নন প্রলিফারেশন ট্রিটিতে সাইন করা। এর সাইন করার ফলে আমরা কিন্তু কোনোদিন নিউক্লিয়ার বম তৈরি করতে পারবো না, হয়তো ইন ফোরসিবল ফিউচার। এবং যে এত বড় একটা কান্ট্রি, 16 কোটি লোকের, এরা কিন্তু অরক্ষিত। আপনি তাকায় দেখেন, পাকিস্তান নিউক্লিয়ার বম আছে, ভারতের নিউক্লিয়ার বম আছে, আপনার চায়নার নিউক্লিয়ার বম আছে, মায়ানমারের নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, নর্থ কোরিয়ার নিউক্লিয়ার বম আছে। সুতরাং আমাদের নিউক্লিয়ার নন নিউক্লিয়ার কান্ট্রি হিসেবে আমাদের এই চিন্তাটা মাথায় থাকা উচিত। টুডে অর টুমরো উই মাস্ট হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, যদিও আমি ওষুধ বিজ্ঞানের ছাত্র, কিন্তু নানান বিষয়ে আমার আগ্রহের কারণে আমি এর দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করেছি। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 3টি হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, তার একটি অন্যতম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এই জগন্নাথ হলের প্রথম প্রাধ্যক্ষ ছিলেন ডক্টর নরেশ চন্দ্র সেনগুপ্ত। তিনি আজ থেকে 76 বছর আগে তিনি রিভার ফিজিক্স নিয়ে গবেষণা করেছিলেন এবং বাংলাদেশের নদী যে নিয়ে গবেষণা, এবং তিনি তখন বলেছিলেন যদি আজ থেকে 50 বছর পরে, তার ভবিষ্যৎবাণী ছিল, যদি আমরা সতর্ক না হই এই নদ নদী থাকবে না। তখন তার কথায় কেউ কর্ণপাত করেনি এবং গুণীজনরাও করেনি, এবং তিনি সমাদৃত হননি। আজকে মনে পড়ছে তার কথা, সেই গুণী ব্যক্তি সব হারিয়ে। আমরা এই যে
আমাদের চিন্তাটা কেন? আপনি যে কথাটা বলেছেন যে পরিবেশবাদীরা যে আন্দোলনটা করছে, পরিবেশবাদীদের কিন্তু আবার পক্ষপাতিত্ব আছে, তাদের রাজনীতির ধারার সাথে তাদের একটা অ্যালাইনমেন্ট থাকে, এবং যারা আন্দোলন করছে তাদের প্রত্যেকের প্রতি আমি সম্মান রেখেই বলছি, তারা সকলেই যে মানে একেবারে নিরপেক্ষ পরিবেশবাদী কিংবা শুধু পরিবেশবাদী তাও কিন্তু না, তার রাজনৈতিক অনেক চিন্তা ভাবনা আছে, রাজনীতির সাথে সংযুক্ততা আছে। আপনি দেখেন সেখানে বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং বিভিন্ন ধরনের ক্ষুদ্র কণিকা, কার্বন মনোক্সাইড, আপনি নিশ্চয়ই খুব ভালো করে বলতে পারবেন, পারদ মার্কাটির কথা বলছেন, আর্সেনিকের কথা বলছেন, সীসার কথা বলছেন। এই রামপাল বিদ্যুৎ প্রজেক্টে প্রত্যেকটি, আপনি যে প্রথম যে প্রসঙ্গটি উনি খুব চমৎকার করে গেছেন যে এগুলোকে মিটিগেশন করার কোনো ব্যবস্থা আছে কিনা টোটাল রামপাল প্রজেক্টের ভিতরে, এবং সুপার ক্রিটিক্যাল টেকনোলজির মজাটাই এখানে, বিউটি এখানে যে এইগুলোকে নিউট্রালাইজ করা হয়। আর আমি যেভাবে দেখেছি, আমার কথাটা অতিরিক্ত হবে কিনা জানি না, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র যখন হবে জানি না আমরা, জিল্লুর ভাই আপনি থাকবেন কিনা, আমি থাকবো কিনা এই পৃথিবীতে, যখন রামপাল মানে কয় বছর লাগবে না, এমন হতে পারে আমাদের জীবন তো সব সৃষ্টিকর্তার হাতে। আমি বলছি আপনি যখনই আপনি, কারণ আমরা ঝুঁকিপূর্ণ জীবনযাপনে সবসময় নানান কারণে চলছি, আপনি যেভাবেই বলা হোক না কেন, আপনি দেখেন এই বিদ্যুৎ কেন্দ্র যখন চালু হবে তখন মনে হবে যেন আমি একটা 5 স্টার হোটেলের লবিতে বসে আছি, এইভাবে তার নিয়ন্ত্রণ করা হবে। আমি যেভাবে লেখা হয়েছে সেইভাবে বলছি আমি। আপনি দেখেন ভারতের যে সরকারি ভূমিতে যে নরসিংহপুর জেলার যে ঝিকলি এবং তুমরা গ্রামে 1000 একরের উপরে যে এই প্রতিষ্ঠানটি, ভারতের এই প্রতিষ্ঠানটি, তারা কিন্তু যে বিদ্যুৎ কেন্দ্র দুটো একসাথে করছে, এবং সেখানে কিন্তু সুপার ক্রিটিক্যাল টেকনোলজি না, সাব ক্রিটিক্যাল টেকনোলজি। আরেকটি ব্যাপার যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জমির প্রয়োজন, সেই জমি নির্ধারণ করাটা একটা জটিল কাজ, এবং মাত্র 150 পরিবারকে এখান থেকে স্থানচ্যুত করতে হয়েছে, এবং এইটাই একটা বিষয়। আরেকটা বিষয়, আপনি যেইভাবে আমরা ক্ষতির পরিমাণ দেখাচ্ছি না কেন, বিষাক্ত ছায়ের কথা বলছি, আমি প্রশ্ন করার চেষ্টা করেছি, আপনিও নিশ্চয় দেখবেন বিষাক্ত ছায়ের কোনো পদ্ধতি ওখানে রাখা হয়নি। যে ছাইটা উৎপন্ন হবে সেই ছাইটা চলে যাবে, অ্যাবজর্ব করা হবে, সেই ছাইটা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হবে, যেটা বাতাসে আসার কোনো সম্ভাবনা নেই। আমি বলছি এই বিষয়গুলো ফ্লাই অ্যাশের কথা বলছি। আমি এই জন্য বলছি যে আপনাদের মতন পণ্ডিত ব্যক্তিদের নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে সরকারের উচিত ছিল অনেক আগেই, যে প্রেস ব্রিফিংটা মাত্র 7 দিন আগে করেছে কিংবা 10 দিন আগে করেছে, এই প্রেস ব্রিফিংটা আরো আগে করা উচিত ছিল, এবং সবাইকে নিয়ে একটু বলা উচিত। জানি না সবাইকে নিয়ে করেছেন কিনা, কারণ আমি তো সব ব্যাপারে অত বিশেষজ্ঞ নই। বিদ্যুৎ কেন্দ্রের লাভ ক্ষতির হিসাব কিন্তু ওই এলাকার স্থানীয় জনগণকে জানানো প্রয়োজন ছিল, যদিও তারা বেশ কয়েকটি মিটিং করেছে, ওই এলাকার সুধীজনদের নিয়ে মিটিং করেছে, ওই এলাকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে মিটিং করেছেন। হ্যাঁ, সেখানে আপনি বিদ্যুৎ কেন্দ্রের যে প্রয়োজনীয়তা, এই যে ভারতের যে কথা বলছিলাম আমি, গাদাওয়ারা শহরে, এটা বড় একটি জেলা, কিন্তু সেই জেলায় আপনার যে 3টি বিদ্যুৎ কেন্দ্র চলছে, এমনকি দেখেন এই ভারতীয় কোম্পানিটাই যেটা আমাদের সঙ্গে সহযোগিতা করছে, তারা 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছে একটা প্রদেশেই। তার মানে কি সেই সক্ষমতা জায়গা কিন্তু তৈরি হয়েছে। এবং আরেকটি যেই ব্যাপারটি আমার খুব বলার প্রয়োজন, যে আমি দেশকে ভালোবাসি। আপনি রবীন্দ্রনাথের কথা বললেন না, রবীন্দ্রনাথ বলেছেন যে দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে ভালোবাসতে হয়, দেশকে জানতে হয়। এবং আরেকটা বিষয় বলা, আমি যে শুধু দেশকে ভালোবাসি আর কেউ বাসে না, এই ধারণা কিন্তু আমাদের কারোর মাথা থাকা ঠিক না। এই যে বিজ্ঞানের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, আপনি আজকে এখানে যেখানে দাঁড়ায় বসে কোনো কথা বলছি, এখান থেকে আজ থেকে 70 বছর আগে কিংবা 100 বছর আগে এখানে তো বনই ছিল, যদি ধরেই নি, মানুষের প্রয়োজনে, এই জাতির প্রয়োজনে কিন্তু এই জায়গাতে স্থাপনা নির্মাণ করতে হয়েছে। আচ্ছা, ঢাকা শহরে যেখানে যত্রতত্র সমস্ত ঘর বাড়িতে যেভাবে এয়ার কন্ডিশন লাগানো হচ্ছে, কারণ লাগানো হচ্ছে, অকারণে লাগানো হচ্ছে, এমনকি জেলা শহরগুলোতে আপনার বিল্ডিং গুলো জিল্লুর ভাই এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, এখন আপনি এয়ার কন্ডিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আপনি সমস্ত ক্লিনিক গুলো
যেভাবে তৈরি করা হয়েছে, যেগুলো ডাক্তাররা যেখানে বসে, কারণ যেহেতু আমি ফার্মাসিউটিক্যালের মার্কেটিং ম্যানেজমেন্টের সাথে আছি, আমি যে দেখেছি বিভিন্ন জেলা শহরে যেখানে ডাক্তাররা বসেন সেখানে এসি ছাড়া কিন্তু 5 মিনিটও বসতে পারবে না, কারণ ওই বিল্ডিংটা এভাবেই তৈরি করা হয়েছে। আপনি তো ওই বিষয় তো আমি একটু প্রসঙ্গটাই আসলে পাল্টাতে চাই, কারণ এই সংকট আছে, এটি নিয়ে আরো নিশ্চয়ই আলোচনা হবে এবং আলোচনা করবার দরকারও রয়েছে। কিন্তু দেশ আসলে এরকম অনেক সমস্যা বাংলাদেশে আছে, কিন্তু সব সমস্যার চেয়ে বড় সমস্যা এখন যেটি রাজনৈতিক সমস্যা, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে একটি বড় সমস্যা। এবং এই সমস্যার উৎপত্তি আমি যদি বলি, আমার কাছে মনে হয় যে এটি অধঃপতিত রাজনৈতিক সংস্কৃতি এবং গণতন্ত্রের কথা আমরা সবাই বলি, কিন্তু গণতান্ত্রিক মন মানসিকতা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে, দলগুলোর ভেতরে নেই, এবং যে কারণে এই সমস্যা থাকছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, বিরোধী দলের পক্ষ থেকে দাবি যদি পূরণ না হয় তাহলে একভাবে নির্বাচন হবে, দাবি পূরণ হলো একটা নির্বাচন হবে, যে কেউ জিততে পারেন, যারা ক্ষমতা আছেন তারা জিততে পারেন, যারা বাইরে আছেন তারা জিততে পারেন। তারপরে কি এই সমস্যা বা এই নির্বাচন কেন্দ্রিক বিতর্কের কোন অবসান বাংলাদেশে হবে? সমস্যাটা আসলে গভীরে যাওয়ার চেষ্টা কেউ করছেন বলেই মনে হচ্ছে না। একটা নির্বাচন যায়, কিছুদিন পর থেকে নির্বাচন নিয়ে আবার 5 বছর ধরে একটা বিতর্ক চলে। কিন্তু এই যে একটি এতক্ষণ আমরা রামপাল নিয়ে কথা বললাম বা বারবারই রূপপুর নিয়ে কথা বললাম, এটি কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর ধরে এই বিষয় নিয়ে বিতর্ক করা যেত। এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো সেই বিতর্ক ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বিতর্ক, সেগুলো কিন্তু আমরা করিও না, করতে পারিও না, এবং করবার সুযোগও নেই। আসলে এখন এই সব বিতর্ক করলে কেউ শুনবেও না। সবার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হবে কিনা, হলে কিভাবে হবে, নির্বাচনে বিরোধী দল যাবে কিনা, গেলে কি চেহারা হবে। আপনি যদি শুরু করেন। না, আমি যদি বলতে চাই, আপনার একটা বিরাট বিষয়ের অবতারণা করেছেন, এটা আমাদের 2টা পার্টে বলতে হবে। প্রথমত যেটা, নির্বাচন নিয়ে বাংলাদেশে যত চিন্তা ভাবনা চেষ্টা করা হয়, অন্য কোনো দেশে কিন্তু এইভাবে করা হয় না। তার একটা কারণ, বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলি বা 2টা পরিবার তাদের নিজস্ব সম্পত্তি মনে করে, অর্থাৎ নিজস্ব সম্পত্তির জন্য বিরাট ফাইট দিতে হয়, নিজস্ব সম্পত্তি রক্ষার জন্য বিরাট ফাইট দিতে হয়, মামলা মকদ্দমা করতে হয়, এমনকি মারামারি করতে হয়। আর যদি এটা জাস্ট একটা পলিটিক্যাল অফিসে যাচ্ছি সেখানে 5 বছর আমি জনগণকে সার্ভিস দেব, তাহলে কিন্তু এত বেশি উৎসাহ থাকে না। এখানে দেখেন 2টা দলের ভিতরে বা 2টা পরিবারের মধ্যে যে এত দ্বন্দ্ব কেন, মালিকানা চাই 5 বছরের জন্য, সেটা মাধ্যম হচ্ছে নির্বাচন। এখন নির্বাচনের যে অবস্থাটা দাঁড়িয়েছে, আপনি দেখেন, ফার্স্টে যদি এই বিরোধী দলের বিএনপির ডিমান্ড অনুসারে কনস্টিটিউশন চেঞ্জ করতে হয়, অর্থাৎ 16th অ্যামেন্ডমেন্ট করতে হয়, করে যদি একটা কোনো ধরনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করার চিন্তা করা হয়, সে সময় নাই কিন্তু। কারণ আপনি একটা বিল আনবেন, বিল পরীক্ষা নিরীক্ষা করা হবে, সংসদে পাস হবে, সংসদ অটোমেটিক্যালি 24 তারিখে এন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো সেশন বসবে না। ওকে, যদি ধরেন যে এই সংবিধানই রইল, সেই সংবিধানের ভিতরে ইলেক্টেড লোক নিয়ে একটা গভর্নমেন্ট হবে, ইন্টারিম গভর্নমেন্ট, যেটা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চাচ্ছেন, সেখানে যদি ওই সংবিধানের মধ্যে থেকে যদি কোনো নেগোসিয়েশন করতে হয়, তাহলে কি করতে হবে, সেখানে বিএনপিকে নিয়ে বসতে হবে, বসে তারা হয়তো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে চাচ্ছেন না, সেখানে আরেকজন ইলেক্টেড কোনো কাউকে ওই প্রধানমন্ত্রী তো দিয়ে দিল, সে তখন কন্টিনিউ করলো, সেভাবে কিন্তু এক ধরনের হতে পারে। কিন্তু সেভাবে যে হবে সে সময় নেই, আপনার সময় আছে মাত্র 18 দিন ওয়ার্কিং ডে, তারপরে ঈদ আছে। সুতরাং সেই অপশন 2ও কিন্তু আপনার বিলীন হয়ে যাচ্ছে চোখের সামনে। থার্ড অপশন কি? থার্ড অপশন হচ্ছে জরুরি অবস্থা দেয়া। জরুরি অবস্থা যদি ঘোষণা করা হয়, ইলেকশন চলতে পারে, তবে সেই জরুরি অবস্থা তো মোটামুটি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যায়, প্রেসিডেন্টের হাতে অনেক ক্ষমতা চলে যাবে, তখন জরুরি অবস্থার মধ্যে আপনি ইলেকশন করতে হবে না। জরুরি অবস্থার সাথে কিন্তু ইলেকশন, আমি কয়েকজন লয়ারের কথা শুনেছি, জরুরি অবস্থা থাকলে কিন্তু আপনার এটার সাথে কন্ট্রাডিকশন নাই, জরুরি অবস্থাও আছে, ইলেকশনও চলতে পারে, কিন্তু এটি স্বাভাবিক তো না, বাংলাদেশের পরিস্থিতি তো স্বাভাবিক নয়। আচ্ছা, ফোর্থ অপশন হচ্ছে যে এইগুলি সব ফিল করে গেলে দেখা যাবে কি এক ধরনের গভর্নমেন্ট আসলো, অসাংবিধানিক গভর্নমেন্ট, যাকে আমরা বলি মিলিটারি ব্যাক গভর্নমেন্ট বা ছদ্মবেশী সেনা শাসন, সে ধরনের হতে পারে। এই 4টে অপশন, তারপর 2টা অপশন কিন্তু, একটা অপশন অলরেডি চলে গেছে, আর একটা অপশন বিলীন হয়ে যাচ্ছে, থার্ড অপশন জরুরি অবস্থার, ফোর্থ অপশন তো আছেই, এর বাইরে কিছু দেখা যায় না। তবে একটা জিনিস সার্টেন, যে যেভাবে ঘটনা আগাচ্ছে,
আপনি কিন্তু গুলিস্তানে একটা ফাইট হবে। গুলিস্তানের যুদ্ধ আপনি অ্যাভয়েড করতে পারবেন না, যেটা প্রত্যেকবারই হয়। গুলিস্তানে একটা ফাইট সাইট করা হয় 0 পয়েন্ট, ওইখানে ফাইট সাইট করে ওই যে জিতে বা হারে দুই পার্টি হেরে যায়, কারণ ওখানে কিন্তু বোথ লুজ দ্য গেম। কারণ সেখানে থার্ড পার্টি এসে যায়, তো থার্ড পার্টি এসে যখন তাদের পিঠে হাত দিয়ে বলে যে আসো এ করে, তখন কিন্তু তারা মাইনে নিচ্ছে। এটা কারণটা কি? আমাকে যদি 2 মিনিট সময় দেন আমি বলি। এর কারণ কিন্তু পরিবারতন্ত্র এবং আত্মীয়তন্ত্র। পরিবারতন্ত্রের সাথে কিন্তু আত্মীয়তন্ত্র অ্যাড হয়েছে। এই দুই পরিবার, আমরা এই গত 22 বছর, গত 21 বছর একজন রাজবধূ একজন রাজকন্যার আন্ডারে আমরা ছিলাম। তাদের এখন এই রাজত্বের শেষ পর্যায়ে এসে গেছে। তারা তাদের উত্তরাধিকারী হাতে এই বাংলাদেশ নামক রাষ্ট্র দিবেন। কিন্তু প্রবলেম হচ্ছে তরোয়াল দুটো খাপ একটে। কোন যুবরাজ? যদি এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার ইলেকশন হয়, ফ্রি ফেয়ার ইলেকশন হয়, তাহলে লন্ডন প্রবাসী যুবরাজ আসবেন, কোটি লোক চলে যাবে এয়ারপোর্টে, আমরা সব করদাতা কৃতদাস মুখে হাসি নিয়ে, কৃতদাসের হাসি নিয়ে তাকে রিসিভ করে নেব। আর যদি এই যে বর্তমান আওয়ামী লীগ সরকারের আন্ডারেই ইলেকশন হয়, তাহলে আমেরিকা প্রবাসী যুবরাজ আসবেন, তাকেও আমরা ওইভাবে রিসিভ করে নিতে হবে। আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। আপনি রাজনীতি করেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কল্পনা করতে পারবেন না, কারণ আপনি শেখ পরিবারের সাথে লিঙ্ক না, আত্মীয় না। ঠিক তেমনি এই যদি আপনি বিএনপি করতেন তাও হতো না। এইভাবে এই পরিবারতন্ত্রের জন্য সকল রাজনীতিবিদরা একদল গোমস্তার দলে পরিণত হয়েছে। যত রাজনীতিবিদ আছে তাদের আপনি হয়তো সঠিকভাবে নিতে পারতেছেন না, কিন্তু বাস্তবতা হলো আপনাদের চাটুকারিতা করা ছাড়া অন্য কোনো কাজ নাই। ওইখান থেকে বলে দেয় যে 30 বিলিয়ন ডলারের গার্মেন্টস রপ্তানি হবে লন্ডন থেকে। তারেক রহমান সব বলে দিলেন। উনি কিসের উপর ভিত্তি করে বলে দিলেন? স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আলোচনা হয়েছে। এখানে সজীবদের জয় যেভাবে বলেন সেইভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। সে কে? সে বাংলাদেশে থাকে না। 43 বছর বয়সের মধ্যে সে মনে হয় 3 বছর এক নাগারে বাংলাদেশে থাকে নাই। সে বাংলাদেশে সব ডিস্ট্রিক্টেও যায় নাই। তারপরও তার আদেশই আপনাদের শিরোধার্য হতেই হবে, আপনি যে দলই করেন। শুনি সুভাষ সিং রায়। না, প্রফেসর ডক্টর চৌধুরী একটু বেশ উত্তেজিত হয়ে গেছে এই পর্যায়ে। উত্তেজিত না, আমরা তো কৃতদাসের মাঝে মাঝে উত্তেজিত হওয়ার পারমিশন দিতে হবে। আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করি। বাংলাদেশকে যখন তলাবিহীন ঝুড়ি বলা হতো, সে বিখ্যাত গবেষকদের প্রবন্ধ দিয়ে যখন বলা হলো, ফেল্যান্ড অ্যান্ড পার্কিনসনের সেই বিখ্যাত প্রবন্ধ থেকে যে তলাবিহীন ঝুড়ি, তখন বলা হয়েছিল যে এই বাংলাদেশ যদি উন্নতি করে পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশ উন্নতি করবে না। তো বাংলাদেশ এই কথার উপরে চুনকালি মেখে বাংলাদেশ কিন্তু আজকের 42 বছরে অগ্রগতির একটি জায়গায় চলে এসেছে। এবং পৃথিবীর তাবৎ অর্থনৈতিক গবেষকরা বাংলাদেশ নিয়ে বিস্ময় প্রকাশ করছে। ডক্টর চৌধুরী যে কথাগুলো বলেছেন সেটার কিন্তু অনেক যৌক্তিকতা আছে এবং এর পিছনে কারণ। যেমন প্রফেসর আনিসুর রহমান একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের যে ভোটের রাজনীতি হয় 5 বছর পর, এটা হচ্ছে নির্বাচিত জমিদারতন্ত্র। প্রফেসর আনিসুর রহমানের মতন ব্যক্তি। তা খুব দুঃখের অনেক কারণ আছে, কিন্তু বাংলাদেশের আজকের যে জায়গায় দাঁড়িয়েছে, আমি খুব নির্মমভাবে কিছু কথা বলি। বঙ্গবন্ধু যেদিন মারা যান তার আগের বাংলাদেশের 3.5 বছরে বাংলাদেশের অগ্রগতি প্রবৃদ্ধি কোন জায়গায় ছিল? এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ, আপনি যে 17 নির্বাচনের ইস্তেহারটি পড়েন, নিশ্চয়ই আমার চেয়ে আপনি অনেক বড় এবং অনেক বেশি লেখাপড়া করেন। 17 নির্বাচনের ইস্তেহারে বঙ্গবন্ধু যা যা বলেছিলেন, এখনকার দিনে অনেকে সেটা কল্পনা করতে পারে না। তিনি বিদ্যুৎ সমস্যা কিভাবে সমাধান হবে, স্বাস্থ্যর কিভাবে কি হবে, এবং পররাষ্ট্রনীতি কি হবে, মানে অসাধারণ একটি বিষয়। এবং আওয়ামী লীগের যদি প্রকৃত কর্মী হতে চায়, বঙ্গবন্ধু 17 নির্বাচন ইস্তেহারটি পড়া উচিত। আচ্ছা, আমি ওই জায়গায় না যে, মানে আমি একটু, যেহেতু সময় অল্প থাকে অনেক কথা বলা যায় না, আমি বঙ্গবন্ধুর পেয়েছিলেন সেই জিনিস যেই দেশে পুরা মাটি ছিল, সেই মাটিতে 11,000 কোটি টাকার সম্পত্তি বিধ্বস্ত করেছিল পশ্চিম পাকিস্তানিরা।
তার উপরে বঙ্গবন্ধু যখন মারা যান 13,500 কোটি টাকার তিনি সম্পত্তি রেখে গিয়েছিলেন। এবং কল্পনা করা যায় না বঙ্গবন্ধু দেশে এসে মানুষ মাত্র 3 মাসের মাথায় স্কুলের কলেজের শিক্ষকদের 9 মাসের বকেয়া বেতন পরিশোধ করে দিয়েছিলেন। মানে আমি অনেক কথাগুলো বলতে পারবো এখানে এই জায়গায় দাঁড়িয়ে। তারপরে বাংলাদেশের যেই অগ্রগতির জায়গায় আপনি এখন হিসাব করে দেখুন 75 সালে 15ই আগস্টের চীনের কত পার ক্যাপিটাল ইনকাম ছিল, মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কি ছিল, সিঙ্গাপুর কোথায় ছিল। আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম ফার্মেসি ডিপার্টমেন্টে, আমার সাথে 83-84 ব্যাচে 4 জন মালয়েশিয়ার ছাত্র ভর্তি হয়েছে। আজকে সবাই মালয়েশিয়াতে পড়বার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। মানে আমরা যতটুকু অগ্রগতির জায়গা হওয়ার কথা ছিল আপনার কথা শুনে একমত, সেগুলো করতে পারি না, কেননা আমরা ওই প্রফেসর আনিসুর রহমানের ভাষায় নির্বাচিত জমিদারতন্ত্রের ঝাপটা থেকে বেরোতে পারছি না। কিন্তু এদের মধ্যে দিয়েই এনারাই কিন্তু রাজপথে সংগ্রাম করেছেন, এনারাই এই 2 নেত্রী সংগ্রাম করে বাংলাদেশের স্বৈরতন্ত্রের জায়গা উৎখাত করেছেন। এবং বাংলাদেশের যে ভোট এবং ভাতের অধিকার আপনার মনে পড়বে নিশ্চয়ই 1981 সালের 17ই মে শেখ হাসিনা দেশে ফেরার পরে তিনি বলেছিলেন, আমি এ দেশের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি এবং আমি এই জন্যই পিতার অসমাপ্ত কাজের জন্য এসেছি। আমি এখন যদি আপনি দেখেন, আমি সর্বশেষ যে প্রসঙ্গ আসছি, যেটা প্রসঙ্গ তিনি তুলেছেন জিল্লুর রহমান ভাই, দেখেন আমার মনে পড়ে 28 অক্টোবর 2006 সাল, 28 অক্টোবর, এই অক্টোবর মাসে আপনি দেখুন যখন জানিয়ে দেওয়া হলো বিচারপতি KM হাসান তিনি স্বাস্থ্যগত কারণে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে সম্মত হননি। আপনি দেখুন তখন আপনি যে গুলিস্তানের সংঘর্ষের কথা বলছেন না, আপনি গুলিস্তানের যুদ্ধের কথা বলছেন। 28 অক্টোবর থেকে সকাল থেকে রাত পর্যন্ত 53 জন মানুষ মারা গিয়েছে, আমি যদি ঠিক বলে থাকি। আপনি সেই সময় এই যে তত্ত্বাবধায়ক সরকার, আমি তো বলি যে সংবিধান কিন্তু মানুষের প্রয়োজনে, অনেকে বলেন যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, এটার সাথে আমি পুরোপুরি একমত না, সংবিধান মানুষের প্রয়োজনে। কিন্তু আপনার নিয়মতান্ত্রিক বিধিবিধান আপনাকে কিন্তু মানতেই হবে এবং এটাই কিন্তু মানুষকে একটি ন্যায্য আন্দোলনের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়। আমাকে এই জায়গায় আসতে হবে। আপনি যখন এই 53 জন মৃত্যুর পর যখন আপনি ইয়াজউদ্দিন সাহেব এবং বেগম খালেদা জিয়া যখন মিটিং করলেন, এই মিটিং করেই ইয়াজউদ্দিন সাহেবকে সমস্ত কিছু টপকিয়ে আপনি বিচারপতি, ওনার নাম বোধহয় KM হাসান না, এর পরবর্তী অপশনটা যেটা ছিল মাহমুদুল হাসান চৌধুরী, তাকে না দিয়ে তারপরে হামিদুল হক সাহেবকে অপশনটা না দিয়ে, কিন্তু আমার পয়েন্টটাই আমি আসছি, আপনার সময় অমিল কিছু নেই। আপনি প্রধান উপদেষ্টা যে করলেন এরপর থেকে কিন্তু এই যন্ত্রণাটা শুরু হলো। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আমি একটু আপনাকে থামাবো না, আমি এখানে শুনেন, এইখানে শুরুই হয়েছে কিন্তু মাগুরা ইলেকশন থেকে। মাগুরা ইলেকশনে তারা যেভাবে গন্ডগোলটা শুরু করছে, তারপরে আপনার ওই আব্দুর রহমান বিশ্বাসের মাধ্যমে একটা মানে সেনাদের বদলি করে একটা কুয়ের মতো অবস্থা হয়ে গেল। এইখানে যেটা আমি বলতে চাচ্ছি, আপনি বঙ্গবন্ধুর কথা আনছেন, বঙ্গবন্ধু আপনি আমরা যে সমতল ক্রীড়াভূমির কথা বলি, যেটা ইংরেজি শব্দটা এখন বাংলাদেশে প্রতিটা মানুষ জানে, লেভেল প্লেইং ফিল্ড, এই ফিল্ডটা আপনি কিভাবে, আপনি যে তিনটে তত্ত্বাবধায়ক সরকারে সমতল ক্রীড়াভূমি কি হয়েছিল? একটি সরকার সাজিয়ে রেখে যায় বাগান, মনে করেন না, সেটা আমি প্রসঙ্গে আসবো না, আমি একদম খুব একাডেমিক ডিসকাশনে আসতেছি। হাজিয়ে রেখে যায়, যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখন এটাকে তছনছ করে দিয়ে, যেমন লতিফুর রহমান সাহেব 1245 জনকে বদলি করেছিলেন। বদলি করে উনি কাকে এনেছিলেন? নিরপেক্ষ ব্যক্তি এনেছিলেন? আনেননি। উনি এসেছিলেন জামাত শিবিরের সাথে সম্পর্কিত সেই সমস্ত নওজোয়ানদেরকে উনি বসিয়েছিলেন। তাহলে আপনি বলেন সমতল ক্রীড়াভূমির জায়গাটা থাকলো কোথায়? অতএব আমি যেই প্রসঙ্গটি বলি খুব সোজা সরল ভাবে, নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন, যা কিছু করতে হবে বাংলাদেশ 42 বছরে। এই যে গতকালকে এসএ টেলিভিশনে একটি সাক্ষাৎকারে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব সাক্ষাৎকারে বলছেন যে আমরা 42 বছরে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা, যে আমরা একটা সরকার পরিবর্তনের ধারা আমরা সূচনা করতে পারিনি, আমরা এখনো পারিনি, ব্যর্থতা আমাদের, সত্যি সত্যি ব্যর্থতা। আমাদের খোঁড়ায় কি গণতন্ত্র চলবে? এই যে সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয়
সবসময় উদাহরণ দেওয়া হয়। আজকে পাকিস্তানে কি তত্ত্বাবধায়ক সরকারের আব্দুল নির্বাচন, পাকিস্তান কি আমাদের মডেল হতে পারে? আমি আসি সুভাষ আপনার কাছে, ডক্টর মঞ্জুর রহমান চৌধুরী, শেষের দিকে আমরা আপনার আপনি তো বঙ্গবন্ধুর কথা অনেকবার বললেন। বঙ্গবন্ধু প্রায় বলতেন, আমার এখনো মনে আছে, আমরা তখন স্টুডেন্ট, যে আমি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড করব। আপনারা কি করছেন? বাংলাদেশকে সোয়াজিল্যান্ড বানাইছেন। সোয়াজিল্যান্ডের থেকে আপনারা এইচডিআইতে কয়েক ধাপ নিচে আছেন। তার আমি উদাহরণ বলি, উন্নয়নের কথা বলেন, আজকে আন্দামান সাগর পাড়ি দিয়ে ভাঙা ট্রলারে করে ছেলেরা মালয়েশিয়া যায়। আমার সাথেও সেই ঢাকা কলেজে এই মালয়েশিয়ার ছাত্র পড়তো। মালয়েশিয়ায় তারা পড়তে আসতো, এখন আমরা লেবারার হয়ে লেবারগিরি করার জন্য সাগর পাড়ি দিয়ে যাচ্ছি। আপনার কোথায় না যায় তারা, আপনার সেই গ্রিসে যায়, মরুভূমি পার হয়ে যায়। আমার গ্রাম শিবচরে দত্তপাড়ার একটা ছেলে ওই পাকিস্তান আফগানিস্তান হয়ে ইরান তুরস্কের বর্ডারে মাইন বিস্ফোরণে মারা গেল। তার লাশও কেউ নামও জানে না এখন তার। এরকম হাজার হাজার ছেলেরা বিদেশে যাচ্ছে চাকরির জন্য, কর্মসংস্থান নাই। এমন একটা দেশ সৃষ্টি হয়েছে যেখানে বিদেশি মাল বিক্রি হবে। দেশের একটা ইয়াং ছেলে যে একটা কাজ করে, একটা কিছু করে যে তারা উৎপাদন করে যে জীবন নির্বাহ করবে, সেই সুযোগ আপনারা রাখেন নাই। আপনারা গ্লোবালাইজেশনের মাধ্যমে নামে আপনারা বাজার উন্মুক্ত করে দিচ্ছেন, চায়না এবং ইন্ডিয়ার বাজার। এইসব জায়গায় আসতে হবে, কিন্তু তা না করে আপনারা কিভাবে ব্যস্ত থাকেন, দুই নেত্রীকে কিভাবে তাদের তোষামোদী করা যায়। দুই নেত্রীর জন্মদিনে এক নেত্রীর জন্মদিনে কেক কাটা হয়, এটা হয় সেটা হয়। এই যে তোষামোদীর রাজনীতি, যার ফলে ডেভেলপমেন্টাল ইস্যুগুলি সব ধামাচাপা পড়ে যায়। আমার মনে হয় কি, রাজনীতিবিদ হিসেবে আপনাদের দরকার প্রকৃত ইস্যুগুলিকে, কিভাবে কর্মসংস্থান হবে, কিভাবে দেশে চাকরি পাবে লোকজন, কিভাবে তারা ইনকাম করতে পারবে, সেদিকে নজর দেন। আপনার যুবরাজদের অভিষেকের জন্য এই ইলেকশন করার কোনো প্রয়োজন নাই। জি, সুভাষ সিং রায়। না, হয়তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখনো মনে করি আমি সাবেক রাষ্ট্রপতি কিংবা সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের চেয়ে আমি বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অভিযাত্রায় অনেক এগিয়ে রাখতে চাই। কারণ তিনি এই বিএনপি রাজপথে থেকে তৈরি করেছেন। আমি যে কারণে আমার খটকাটা লাগে যে এই বিএনপির ঘাড়ের উপরে কিভাবে জামাত কিংবা জঙ্গিবাদ চেপে বসে, এটাই আমার দুঃখের ব্যাপার। আপনি যে কথাগুলো বলেছেন এটা সবকিছু দেখি। আজকে দেখেন, আজকেই প্রথম আলোতে এসেছে যে আয়শা নামে একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়ে, সে আজকে কৃত্রিম ফুসফুস তৈরি করার যে বিজ্ঞানাগারে চলছে, সেই তার একমাত্র 4 জনের মধ্যে একজন সে। মানে আমাদের ছেলেরা, আমাদের সমস্যা হয়েছে কি, আপনারা যখন ছাত্র রাজনীতি করতেন কিংবা ছাত্র ছিলেন, তখন আপনাদের মধ্যে একটা গবেষক চিন্তা ভাবনা ছিল, গবেষণার মন মানসিকতা ছিল। আপনার কথা বিরক্ত হওয়ার কারণ আমি বুঝি, আপনি যে বিরক্ত প্রকাশ করছেন এই কারণটা আমি বুঝি। আজকে আমাদের ভাষার পরিবর্তন ঘটেছে, আমাদের চাহিদার পরিবর্তন ঘটেছে, কিন্তু এরপরও সারা পৃথিবী কিন্তু অবাক তাকিয়ে রচ্ছে। এই হিমালয় থেকে সুন্দরবন যে অবাক, হঠাৎ বাংলাদেশ এই বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এবং বাংলাদেশের আমি সেই সারা পৃথিবীতে যারা অর্থনীতিতে গবেষণা করছেন তাদের কাছে বিস্ময়ের বিষয় বাংলাদেশ কিভাবে এগোচ্ছে। আমরা আরো এগোতে পারতাম যদি রাজনৈতিক সহনশীলতা, আস্থার সংকট দূর করতে পারতাম। আপনার সাথে একটা জায়গায় আমি একমত হচ্ছি যে আস্থার সংকট কাটা খুব কঠিন ব্যাপার। একজন 75 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিনে জাতীয় শোক দিবস পালন করবে জাতির সাথে, আরেকজন 15ই আগস্টে আরেক নেত্রীর জন্মদিন পালন করবে, সে সঠিক হোক আর বেঠিক হোক। এখান থেকে কিন্তু আস্থার সংকট দূর হওয়া খুব কঠিন ব্যাপার। যে কারণে আমাদের উচিত আজকের যে নবপ্রজন্ম, যে প্রজন্ম এইবার আবার ভোট দিবে, কেউ গতবার ভোট দিয়েছে, তাদের উচিত এখন সিদ্ধান্ত নেওয়া আমরা পৃথিবীতে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ঠিক বা ঠিকানা পরিচালক তৃতীয়মাত্র চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে, আপনি @তৃতীয়মাত্রা.com 16258 নাম্বার SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয়মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার 2টো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার
রাত 1:05 আর তৃতীয় মাত্রার এই পর্বটি এবং পুরনো পর্বগুলো আপনার সেলফোন থেকে শুনবার জন্য 16258 নম্বরে ডায়াল করতে পারেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং মিস্টার সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। বিদ্যুৎ আমাদের চাই এবং বিদ্যুৎ ছাড়া বা জ্বালানি ছাড়া কোনো দেশই এখন আর এগোতে পারে না, অতীতেও পারত না। কেননা এনার্জি ছাড়া কোনো দেশ, কোনো জাতি সভ্য হতে পারে না। বিদ্যুৎ ছাড়া, বিদ্যুৎ তার মধ্যে অন্যতম, সেটি সম্ভব নয়। কিন্তু এই যে বিষয়গুলো নিয়ে বিতর্ক, এই বিতর্কগুলো নিষ্পত্তি করবার সবচেয়ে সহজতর উপায় ছিল এই প্রকল্পগুলো করবার বা পরিকল্পনা যখন নেওয়া হয় তখন এর সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানো এবং জনগণকে বোঝানো যে কেন এই বিদ্যুৎ প্রকল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এতে লাভ কি, ক্ষতি কি, অপশনস গুলো কি আছে, সেগুলো নিয়ে এক ধরনের আলোচনা বা ডায়ালগ করা দরকার ছিল। যদিও ডায়ালগে আমরা এখন খুব একটা অভ্যস্ত নেই, পছন্দও করি না। গণতন্ত্রের কথা আমরা খুব জোরে সোরে বলবার চেষ্টা করি, আর গণতন্ত্রের কি সমস্যা সেটি আমার দুই অতিথি আলোচনা করবার চেষ্টা করেছেন, বিতর্কও করেছেন, কিন্তু অনেক জায়গায় তারা একমত। এখানে এই যে নির্বাচিত জমিদারতন্ত্র, প্রফেসর আনিসুর রহমানকে উদ্ধৃত করেছেন সুভাষ সিংহ রায়, পরিবারতন্ত্রের কথা বলছিলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। এগুলো গণতান্ত্রিক ধ্যান ধারণা সংস্কৃতির সঙ্গে যায় কিনা এটি একটি বড় প্রশ্ন। এবং ওই যে দলের ভেতরে গণতন্ত্র না থাকলে, ব্যক্তির পরিবারের মধ্যে, ব্যক্তির আচরণের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতিটা না থাকলে গণতন্ত্র রাষ্ট্র বা সমাজে প্রতিষ্ঠা করা যায় কিনা সেটি এটি বড় প্রশ্ন হয়ে থাকবে। কিন্তু নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বিতর্ক আছে কিভাবে নির্বাচন হবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, সমস্যার যে সমাধান হবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। কারণ এই সমস্যাগুলো, এই যে মূলে যদি আমরা আঘাত না করতে পারি, রাজনৈতিক ব্যবস্থাটা যদি আমূল বদলে দিতে না পারি, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে তারপরও আমরা চাই একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যে নামেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সবার অংশগ্রহণ তাতে যেন নিশ্চিত হয় এবং সেটি যেন দেশে বিদেশে অন্তত দৃশ্যমতো গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। করে